পার্লামেন্টে সরকার দলীয় ও বিরোধী দলীয় এমপিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন বেশ কয়েকজন। আজ সংসদ অধিবেশনে একেবারে হট্টগোল শুরু হয়ে গেছে। আমদালিব রহমান প্রার্থীর এক বক্তব্যে কিন্তু তোলপাড় সৃষ্টি হয়ে গেছে পুরো সংসদ ভবনে। সরকার দল এবং বিরোধী দলের মধ্যে একেবারে হাতাহাতির পর্যায়ে কিন্তু চলে গিয়েছে। আমি 2 মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেব। স্পিকার যেহেতু আমার নাম রেফার করেছেন, ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। সম্মানিত দর্শক মণ্ডলী, জাতীয় সংসদে দুই গ্রুপের মধ্যে তুমুল হাতাহাতি এমনকি তুমুল ঝগড়ার সৃষ্টি হয়েছে, যেখানে একদিকে রয়েছে সরকার দলীয় লোক, অপরদিকে বিরোধী দলীয় লোক। প্রিয় দর্শক, সেখানে কি কারণে হঠাৎ করে সংসদে তোলপাড় সৃষ্টি হয়ে গিয়েছে, একজন আরেকজনকে গণদোলাই দিচ্ছে, বিস্তারিত তথ্যগুলো থাকবে। এমনকি যে কারণে সেখানে ঝগড়া হয়েছে সেই বিষয়গুলো জানলেও আপনি রীতিমতো অবাক হয়ে যাবেন। তাই প্রিয় দর্শক, ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ, না টেনে সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। চলুন প্রিয় দর্শক, ভিডিওর মূল পর্বে চলে যাই। স্পিকার উনি একটা সেনসিটিভ ব্যাপার উঠিয়েছে। আমি 2 মিনিট সময় নেব, আমি একটু ক্লিয়ার করে দেব। স্পিকার যেহেতু আমার নাম রেফার করেছেন, এটা সবার জন্য 2 মিনিট সময় নেব, যদি আপনি একটু আমাকে একটু পারমিশন দেন। হ্যাঁ, এটা উনি আপনার কাছ থেকে কেন জানতে চাইলেন? আপনি তো ইসলামী ব্যাংকের কিছু না। না, আমার আগের বক্তব্যে এই ব্যাপারটা ছিল, যেহেতু উনি রেফার করেছেন, তাই যেটা একটা ভুল মেসেজ যায় আর কি, যে ইসলামিক ব্যাংকিং এর ব্যাপারে। 2 মিনিটে বলুন। আমি জাস্ট 2 মিনিট একটু ক্লিয়ার করে দিই। সংসদ আপনি অনেক ধন্যবাদ। না, ইসলামিক ব্যাংকিং পৃথিবীতে এখন নন মুসলিমদের মধ্যে অনেক বেশি পপুলার হয়ে যাচ্ছে। এটা আপনারা জানেন, আমরা সবাই জানি। তো সুতরাং এরকম কোন এমবার্গো আমাদের নেই। কিন্তু কোন ইসলামিক ব্যাংকের বোর্ড যদি ওরকম ধরে তাদের নিজস্ব পলিসি করে, সেটা সম্পর্কে আমার আইডিয়া নেই। বাট আমার ধারণা যে কেউ চাকরি করতে পারে ইসলামী ব্যাংকে। তবে যেহেতু ইসলামী ব্যাংকের কথা ইসলামের একটা অংশ এবং রিবাকে হারাম করা হয়েছে কোরআনে, আই এম শিওর যারা বোর্ডে বসবে তারা ইসলামিক ভ্যালুটা আপহোল্ড করবে। এবং আমার ধারণা ওখানে মনে হয় না কোনো নন মুসলিমের স্থান ওখানে থাকবে, আমার ধারণা যেটা। কিন্তু চাকরি যে কেউ করতে পারে এবং ইট ইজ বিকামিং এক্সট্রিমলি পপুলার অল ওভার দ্য ওয়ার্ল্ড। আপনাকে ধন্যবাদ স্পিকার। আমি লক্ষ্য করেছি এই সংসদে অনেক অনুমান নির্ভর কথাবার্তা হয়। বাবু গয়েশ্বরচন্দ্র রায়, আপনাকে রেফার করার কোনো কিছুই না। আপনি ইসলামী ব্যাংকের কোনো কর্মকর্তা না, ইসলামী ব্যাংক সম্বন্ধে কোনো ধারণা নাই। এই ব্যাপারে ইসলামী ব্যাংকের গভর্নিং বডির কেউ যদি এখানে থাকে, উনি দাঁড়িয়ে হয়তো বলতে পারতেন, যার এই ব্যাংক পরিচালনা সম্পর্কে যার অভিজ্ঞতা আছে। আর যে বিষয়টা অত্যন্ত সেন্সিটিভ, এটা কমিউনাল ইস্যু এখানে রেজ করা হয়েছে। মাননীয় সদস্য শাহজাহান চৌধুরী, কিসের উপরে বলবেন আপনি? মাননীয় স্পিকার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের সম্মানিত মাননীয় সংসদ সদস্য সিনিয়র লিডার গয়েশ্বরচন্দ্র রায়, ওনার সাথে আমার ব্যক্তিগত অত্যন্ত গভীর এবং মধুর সম্পর্ক। উনি আমার এলাকাতেও নির্বাচনী এলাকায় বেশ কয়েকবার গিয়েছেন এবং আমার সাথে উনি যখন 1991 সালে মাননীয় স্পিকার, আমার কথা হলো, উনি একটা রেফারেন্স দিয়েছেন যে আমাদের হিন্দু সম্প্রদায়ের একজন হিন্দুর জন্য উনি চাকরি চেয়েছেন, চাকরি দেন নাই। এটা কখন কোন অবস্থায় হয়েছে সেটার বর্ণনা নেই। কিন্তু আমি স্পষ্টভাবে বলতে চাই, ইসলামী ব্যাংক জাতি ধর্ম নির্বিশেষে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সমস্ত লোকের সংযোগ লেনদেন এবং চাকরি ওই ব্যাংকে ছিল। আপনারা খোঁজ নিলেই আমার সম্মানিত গয়েশ্বরচন্দ্র রায় বাবু, আমার নিজ এলাকাতে অনেক হিন্দু ইসলামী ব্যাংকে চাকরি করেছে। মাননীয় স্পিকার, এটাই আমার সংশোধনী। ঋণ খেলাপিদেরকে ঋণ খেলাপি বলতে হবে। আমরা লজ্জা পাই একই সংসদ একসাথে শেয়ার করার জন্য, যারা জনগণের টাকা ব্যাংক থেকে তুলে নিয়ে ঋণ খেলাপি হয়ে আবার জনগণের প্রতিনিধিত্ব করতে আসে, এই ঋণ খেলাপিদেরকে শাস্তির আওতায় আনতে হবে। ঘি খাও তাও সুখে থাকো, এটাকে ওনারা এভাবে নিয়েছেন। ঋণ করো, ঋণ খেলাপি হও, তাও নির্বাচন অংশগ্রহণ করো। আপনি একই সাথে বলছেন আপনি মাছ মুচমুচে করে ভাজবেন, আবার একই সাথে বলছেন আপনি তেলটা কম দিবেন। 28-এর পরে কয়টা সংখ্যা হয়? আমি আর্টস ইংলিশ ডিপার্টমেন্টের ছাত্র, আর্টস ব্যাকগ্রাউন্ডে পড়াশোনা করছি, আমার মাথায় আসে না 28-এর পরে কয়টা সংখ্যা হয়। 28-এর পরে না, 28-এর পরে 9টা না, এটাও হয় নাই। যেই মিডিয়া তারেক রহমানকে, মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে দেশদ্রোহী হিসাবে ফ্রেমিং করেছে, সেই মিডিয়ার অ্যাডভাইজার হিসেবে আজকে বসুন্ধরা গ্রুপে আজকে এই সরকার দলীয় সংসদ সদস্যদের অনেকেই তারা সেখানে যুক্ত। মাননীয় স্পিকার, এই বাজেট সেশনে এই বাজেটকে বিভিন্ন পক্ষ থেকে বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা হচ্ছে।
কোনো পক্ষ বলছে এটি ওভার অ্যাম্বিশিয়াস, কেউ বলছে এটা বাস্তবায়ন অযোগ্য, কেউ বলছে সাহসী। এই বিশেষণের ঊর্ধ্বে উঠে আমরা আমাদের জায়গা থেকে কিছু প্রশ্ন করতে চাই। আমরা এটা জানি যে এই বাজেটটি যখন করা হয়েছে একটি বিশেষ পরিস্থিতিতে, সংকটকালীন সময়ে এই বাজেটটি করা হয়েছে। এই সব দিক বিবেচনায় অর্থমন্ত্রীকে কিছু প্রশ্ন করতে চাই বাজেটের কিছু অসঙ্গতি নিয়ে, এবং জনগণ সেটা সিদ্ধান্ত নেবে যে এই বাজেটটিকে আসলে জনগণের জন্য নিষ্পেষণের হাতিয়ার হিসেবে বিবেচিত হবে নাকি উন্নয়নের অগ্রগতির একটি সোপান হিসেবে বিবেচিত হবে। প্রথম যে অসঙ্গতিটি সেটি হচ্ছে রাজস্ব নিয়ে। মাননীয় স্পিকার, আমরা যদি বাংলাদেশের গত বছরের রাজস্বটি দেখি, লক্ষ্যমাত্রা ছিল 5,03,000 কোটি টাকা। সেই জায়গায় 11 মাসে অর্জিত হয়েছে 4,60,000 কোটি টাকার মতো। হাতে আছে আর 1 মাস, ধরে নিচ্ছে 48,000 কোটি টাকা সেখান থেকে আমাদের লক্ষ্যমাত্রা অর্জিত হবে। প্রিয় দর্শক, আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। ভিডিও থেকে অবশ্যই বুঝতে পেরেছেন যেখানে সংসদে বিরোধী দলীয় নেত্রী, অপরদিকে সরকার দলীয় নেত্রী আন্দালিব রহমান পার্থের সাথে বাক বিতণ্ডায় জড়িয়ে পড়েন জামাত নেতা, জামাতের আমির শফিকুর রহমান। প্রিয় দর্শক, সেখানে আরও কিছু তথ্য উঠেছে যেখানে সংসদের অনিয়ম এমন কিছু কথাবার্তা সংসদে হয়। জাতীয় সংসদে কথা বলতে হলে সেখানে কিছু নিয়ম নীতি রয়েছে, আর সেখানের এমপি মন্ত্রীরা নিয়ম নীতি না মেনেই তাদের ব্যক্তিগতভাবে তারা সেখানে এক একজন এক এক ভাষায় উপস্থাপনা করেন, যে বিষয়টি স্পিকার তুলে ধরেছে। প্রিয় দর্শক, সংসদ যেহেতু এখানে সারা বিশ্বের মানুষ দেখে, বিশেষ করে বাংলাদেশের মানুষ দেখে, সেখানে এভাবে অনিয়ম কোনো কাজ, যেই বিষয়গুলো আছে অনিয়ম, সংসদের নিয়ম বহির্ভূত কাজ, সেই সমস্ত কাজ না করাই ভালো। প্রিয় দর্শক, সে বিষয়ে আপনার কি মতামত? অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো কমেন্টে জানিয়ে দেবেন, এমনকি ভিডিওটি শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি। ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।